আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পিলখানা হত্যার বিচার নিশ্চিত করা হবে সশস্ত্র বাহিনীর দরবারে। প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে আপোষ না করার আহ্বান। জুলাই আন্দোলনে ভূমিকার প্রশংসা। গুম মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় সহ বাতিল হওয়া অধ্যাদেশ যাচাই শেষে সিদ্ধান্ত। আইনমন্ত্রী সংসদে উত্থাপন হবে না গণভোট অধ্যাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী। পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাবেন 10 জেলার 22,000 কৃষক। পর্যায়ক্রমে দেয়া হবে 4,27,00,000। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু। প্রচারের অভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে উপস্থিতি কম। আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম, জানালেন বাণিজ্য মন্ত্রী। লিটার প্রতি 24 টাকা 59 পয়সা বাড়ল ফার্নেস অয়েলের মূল্য, রাত থেকে কার্যকর। এবং ফুয়েল পাসেও মিলছে না সুফল, সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। ভোগান্তি কমাতে সব পেট্রোল পাম্প চালু রাখার দাবি গ্রাহকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ নয়। এ বাহিনী দেশের শক্তি ও মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের দরবারে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধিপত্যবাদকে কখনো মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা প্রাঙ্গণ মিলনায়তনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ও 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে গর্বিত সেনা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উল্লেখ করে শৈশবের স্মৃতিচারণ করেন। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। অভ্যন্তরীণ যে কোনো প্রয়োজন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দেশ বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চায়। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। গত 12 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে,
বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন, চিকিৎসা সেবা ও বাসস্থান সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরবারে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। গুম, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি অধ্যাদেশ আবারও সংসদে উত্থাপন করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামান। অধিকতর সংশোধন যাচাই বাছাই করে এসব সংসদে বিল আকারে আবারও উত্থাপন করার কথা জানান তারা। তবে গণভোট অধ্যাদেশ সংসদে না আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল এসব বিষয় বুঝে না বুঝে রাজনীতি করছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সংসদে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অধ্যাদেশ পাশ হওয়া, রহিতকরণ ও হেফাজতকরণ এবং সংসদে উত্থাপন না করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জানানো হয় ৯৭টি অধ্যাদেশ হুবহু পাশ, ১৩টি সংশোধিত আকারে পাশ, ৭টি রহিতকরণ ও হেফাজত করা এবং ১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেয়ার জন্য রাখা হয়েছে। ৭টি অধ্যাদেশকে আমরা রহিতকরণে হেফাজত করে পাশ করেছি, আর ১৬টি অধ্যাদেশকে আমরা উপস্থাপন করি নাই। যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর একটা কি বিষয় ছিল, আইসিটিটা আসে নাই, আমরা বলেছি সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরো সমৃদ্ধ করা হয়, সেটা তো জাতির জন্যই ভালো হবে। আর এমন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল সঠিক তথ্য না জেনে এসব নিয়ে রাজনীতি করছে। সংসদে ওয়াকআউট করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বেশ কিছু অধ্যাদেশ যাচাই বাছাই করা বেশ প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। সালাউদ্দিন আহমদ আরো বলেন, গণভোট অধ্যাদেশের এখন আর প্রয়োজন নেই। এটা আমরা কি এনেছি, রহিত এবং হেফাজত করো, তাও আনি নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই, এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সময় শেষ হলেও অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করতে স্পিকার ও বিরোধী দলের সাথে কথা হয়েছে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পহেলা বৈশাখ উদ্বোধন করা হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, প্রি পাইলটিং পর্যায়ে ৮ বিভাগের 10টি জেলার 11 উপজেলায় 22,065 জন কৃষক পাবে এই কার্ড। পর্যায়ক্রমে 4,27,00,000 কৃষককে দেওয়া হবে কার্ড। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট।
বাস্তবায়ন হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ড। এর আগে সরকার গঠনের ২১তম দিনে ফ্যামিলি কার্ড চালু করে বিএনপি সরকার। প্রাথমিক পর্যায়ে ২২,০০০-এরও বেশি কৃষকের মাঝে বিতরণ করা হবে কৃষক কার্ড। এতে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি বছরে নগদ ২,৫০০ টাকা পাবেন প্রত্যেক কৃষক, যা পহেলা বৈশাখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ১১টি ব্লকের কৃষক, মৎস্যচাষী, প্রাণী সম্পদ খামারি, লবণ চাষিগণকে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, এই কার্ড হবে সার্বজনীন, যা পর্যায়ক্রমে পাবে সকল কৃষক। রাজনৈতিক কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সকল কৃষককে ডাটাবেজের আওতায় আনা হবে। কৃষিতে কোনো কর্মসূচি যদি বাড়ানো লাগে তাহলে অনেকগুলো ভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাওয়া দরকার, অর্থাৎ ২,২৭,০০,০০০। যদিও আমরা জানি না এই তথ্য ঠিক কিনা, কারণ হচ্ছে যে উন্নয়নের বয়ান দেখানোর জন্য বিভিন্ন পরিসংখ্যানের ফন্দি ফিকির করা হয়েছে, কিন্তু আমরা সকল কৃষককে এই সুবিধা দিতে চাই। এই মৌসুমে কৃষকরা যেন জ্বালানি তেলের সংকটে না পড়েন সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আবারও একদলীয় বাকশালী শাসন মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে যাত্রা শুরু করেছে সরকার। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ১১ দলীয় ঐক্য। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। এ সময় অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বিচার চাই। জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। মতবিনিময় সভায় ১১ দলীয় শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদকে অস্বীকার করে জাতির সঙ্গে দ্বিচারিতা করছে বিএনপি। বর্তমানে বিএনপি সরকারই দেশের সংস্কারের প্রধান অন্তরায় বলেও দাবি তাদের। আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। গণভোটের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি এখন ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। আমরা তাদের ব্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। যেগুলোতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলো জাতির বিরুদ্ধে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এ যে অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বক্তব্যে, তা এখন প্রমাণিত সত্য বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন, ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূস
লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। গণঅভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। 2024 সালে খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে হাম আতঙ্কের মধ্যেই ঢাকা উত্তর, দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী 14 মে পর্যন্ত চলবে এ কার্যক্রম। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। হাম আতঙ্কের মধ্যে আশার সঞ্চার। 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলার বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করল স্বাস্থ্য বিভাগ। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে প্রায় 9 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে দক্ষিণে 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে এবং উত্তর সিটিতে 54টি স্থায়ী ও 502টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এন্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। ক্যাম্পেইনের প্রথম দিনে নগরীর টিকা কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি ছিল কম। এটা একটা আতঙ্ক বিরাজ করতেছে, মনে করেন বিভিন্ন জায়গায় কথা শুনতেছি, এর জন্য তাকে নিয়ে আসছি যাতে ঝামেলা থেকে মুক্ত থাকি। আর আসলে ক্যাম্পেইনটা একটু ভালো মতো করলে যাতে সব এরিয়ার মানুষগুলো জানতে পারে যে নতুন করে সরকার টিকা আবার এনেছে। আমরা স্কুলে লিস্ট নিয়ে আসি, স্কুলে বাচ্চাদের আমরা বলে আসি আমাদের স্কুলে বাচ্চাদের মনে আমাদের এখানে প্রোগ্রাম করাবো না, স্কুলে হবে। ফিল্ডে গেছিলাম, আমরা বাচ্চাদের বলেছি। তো কোনো বাচ্চা আসে নাই, এভাবে গার্ডিয়ানে ইনফরমেশন নিয়ে গেছে, জেনে গেছে যে আরো কয়েকদিন আছে বা কি করব। শিশুদের হাম রুবেলা প্রতিরোধে বরিশাল নগরীতেও শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সকালে নগরীর মল্লিকা কিন্ডারগার্টেন স্কুলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। এদিকে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 26 শিশু। ঝালকাঠিতেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। জেলার বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্য তেল সহ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে তিনি কথা বলেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে ভোক্তা স্বার্থকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী। এ সময় ব্যবসায়ীদেরকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো কোনো ব্র্যান্ডে কম, এটা আমি ওই দিনের বাজারে দেখেছি। বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ এমনি অনেক শঙ্কার মধ্যে আছে, কারণ যুদ্ধ তো একটা আতঙ্কের সৃষ্টি করে, যদিও দূরেই হোক যুদ্ধ, তারপরেও আতঙ্কের সৃষ্টি করে। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে। বিদ্যুৎ কেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বেড়েছে। প্রতি লিটারে 24 টাকা 59 পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল 70 টাকা 10 পয়সা থেকে বেড়ে 94 টাকা 69 পয়সা হয়েছে। বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম রাত 12টা থেকে কার্যকর হবে। বিপিসির তেল বিপণন করা সরকারি 4 প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। ফুয়েল পাস করেও তেল নেয়ার ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে নতুন ভোগান্তিতে
গ্রাহকরা। এছাড়া রাজধানীর বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দুপুর হয়ে যাচ্ছে। তেল সংকটে বন্ধ পাম্পগুলো খোলা না হলে দীর্ঘ লাইন কমবে না বলে জানালেন সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রায় 14 ঘন্টার অপেক্ষা, লম্বা লাইন ঠেলে পাম্পে পৌঁছানোর আগেই রিজার্ভ ট্যাঙ্কির অবশিষ্ট তেলটুকু শেষ। ফলে অতি কষ্টে ঠেলে ঠেলে নিতে হচ্ছে গাড়ি। তেল লাইন বন্ধ হয়ে গেছে, গাড়ি রাত্র 10টা বাজে আগে সিরিয়াল দিছে আনবন্ধ ঢুকতে হয় না, গাড়ি তেলটা ছিল সব শেষ হয়ে গেছে। গাড়ি এখন ঠেলে ঠেলে পাম্পে যেমন নিতে হবে, নাহলে ওই যে 8 দিনের ঝামেলা করবে কে? ওই যে গাড়িটা লাগছে এক লাইনে, এলপিজি লাইনে রাখছে গাড়ি, এখন ওই যে 8 দিন আগে এখন আমরা মামলা দেবে, তার আমরা কই যাবো বলেন? রাত পেরিয়ে দিনভর অপেক্ষা। চাকরি বাঁচাতে হলে মালিকের গ্যারেজে ফেরা যাবে না তেল ছাড়া। যে কোনো ভাবে তেল নিতে হবে, চাকরি বাঁচাইতে হবে, বাচ্চা স্কুল কোচিং আছে, কোচিং নিতে হবে। পাম্পে আসে শুধু তেল আসবে এই যাবো তো তেল পাই না, এখন না খেয়ে পর্যন্ত রাস্তার মধ্যে শুয়ে আছে ভাই। এমন চিত্র এখন রাজধানীর খোলা থাকা প্রায় সব পাম্পেই। ফুয়েল পাস থাকলেও তা কাজ করছে না বলে অভিযোগ গ্রাহকদের। ভোগান্তির নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিনই। আমি গত পরশুদিন ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে ওখানে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে কিউআর কোডটাও রাখছি। এখন আজকে দেখেছি যে অ্যাপস কাজ করতেছে না, মেইনটেনেন্স চলতেছে লেখা আসে। ভাই সকাল 7টার 10 মিনিট আগে এসে দাঁড়াইছি এবং বাসায় ফোন দিয়ে বলছি যে বাজার নিয়ে আসতেছি। আমি সিঙ্গারা সমোসা খাইয়ে নিছি, বাসায় রান্নাও করে মনে হইতেছে ভাই আরো 1 ঘন্টা লাগবে। মনে হয় না আমার সকালকার বাজার 2 বেরো খাইতে পারবো, রাত্রে খাইতে হইবে। এদিকে কয়েকটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করার কথা থাকলেও কাজ করছে না সার্ভার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার সবগুলো পাম্প একসাথে খোলা না থাকলে অতিরিক্ত চাপ কমানো সম্ভব না। আমি সরকারি নির্দেশনা অনুযায়ী আমি কিন্তু মাইকিং করেছি, নো ফুয়েল পাস, নো ফুয়েল। এখন আমি আজকে সকালে সেটা কিন্তু অ্যাক্টিভেট পাচ্ছি না বা আমি ওইভাবে সার্ভিস দিতে পারছি না। সবার তো আসলে স্মার্টফোনও নাই, 1 নাম্বার। আমরা যারা আমাদের যে অপারেটর তাদেরও কিন্তু সবাই যে স্মার্টফোন ইউজ করতে পারে বা ইউজার কিন্তু নাই। তো সে জায়গা থেকে এখন ধরেন যার নাই, স্মার্টফোন নাই, তাহলে সে কি ফুয়েল পাবে না? ঢাকাতে প্রায় 100 স্টেশন আছে, আপনি দেখবেন হাতে গোনা 5-7 স্টেশন রান করতেছে। তো ওই অন্যান্য স্টেশনের প্রেশারগুলো কিন্তু আমাদের উপরে চলে আসতেছে। অবৈধ মজুদ আর প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা ঠেকানো না গেলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। শান্ত, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের সারি কেমন দেখছেন, গ্রাহকরা কি বলছেন আমাদের জানাবেন। ফাতিহা, আমরা বর্তমানে অবস্থান করছি আসাদ গেটের একটি পেট্রোল পাম্পে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। এখানে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলো কিন্তু আজ ভোর 5টা-6টা থেকে এখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে এবং মোটর সাইকেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 4-5 ঘন্টা যাবত এখানে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। এই আসাদ গেটের সিরিয়ালটি কিন্তু শেষ হয়েছে জিয়া উদ্যানের কাছাকাছি গিয়েও কিন্তু অনেকটা বাড়তি পথ এখানে দেখা গিয়েছে যানবাহন। আমার উল্টা পাশেই কিন্তু আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেখানে কিন্তু বর্তমানে তেল দেওয়া হচ্ছে না এবং এই পাম্পটিতে আজ বিকাল 5:30 থেকে কিন্তু আসলে তেল দেওয়া শুরু হয়েছে এবং তেলের যে গাড়িটি এই পাম্পে এসেছে 5টার নাগাদ। এই পাম্প কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে ডিপো থেকে আসলে কোনোভাবেই সমস্যা সমাধান হচ্ছে না, তারা তাদের চাহিদা মতো তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু রাত হওয়ার আগেই কিন্তু তাদের তেল শেষ হয়ে যাচ্ছে এবং দিনের প্রায় বেশিরভাগ সময় কিন্তু এই পাম্পটি বন্ধ থাকে এবং রাজধানীর বেশিরভাগ পাম্পে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এবং এখানে যারা গ্রাহকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু বেশ ভোগান্তিতে বর্তমানে রয়েছে। প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে তারা এই ভোগান্তিতে রয়েছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকায় 2-1টি পাম্পে কিন্তু দীর্ঘ সারি রয়েছে আর এই দীর্ঘ সারির ফলে কিন্তু তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন। তারা তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এই পাম্পটিতে সর্বোচ্চ মোটর সাইকেলে তেল দেওয়া হচ্ছে বর্তমানে 600 টাকার এবং প্রাইভেট কারগুলোতে রয়েছে প্রায় 2000 থেকে 3000 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে, যা এই গ্রাহকদের আসলে চাহিদার থেকে অনেকটা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই পাম্পটিতে কিন্তু ভোক্তা অধিকারের কর্মকর্তারা বর্তমানে রয়েছে এবং অ্যাপের মাধ্যমে যেই প্রক্রিয়া তেল দেওয়ার একটি পদ্ধতি চালু হয়েছে সেটি কিন্তু আসলে সার্ভার জটিলতার কারণে বর্তমানে কেউ রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু গ্রাহকরা দীর্ঘ সারির পর এখনো দাঁড়িয়ে রয়েছে। অনেকেই কিন্তু তাদের রিজার্ভে যে তেলটুকু রয়েছে সেগুলো কিন্তু শেষ করা হওয়ার ফলে কিন্তু তারা। শান্ত, আপনাকে ধন্যবাদ।
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর। লিভার সহ বিভিন্ন সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২ মেয়াদে সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ ২ দফা জানাজা শেষে আগামীকাল ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গত বছরের ১২ই আগস্ট শফিক আহমেদের স্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম মারা যান। আদালতে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেলেন রাজধানীর লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। গত ৭ এপ্রিল ভোরে শিরিন শারমিন চৌধুরীকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন রাজধানীর লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় রিমান্ড না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ই জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ই জুলাই লালবাগ থানায় হত্যা চেষ্টা মামলা করেন ভুক্তভোগী আশরাফুল। সংরক্ষিত নারী আসনে ১,০০০-এর বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যাদের আন্দোলনে অবদান আছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাদের মনোনয়ন দেওয়া হবে। রিজভী আরও বলেন, গুণী ও সাংস্কৃতিক কর্মীরাও মনোনয়ন নিয়েছেন। ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা এবং যারা গুণী নারী কর্মী, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে এসব কথা বলেন তিনি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের ঢল নামে। গতকাল কণ্ঠশিল্পী কনক চাপার সাথে খারাপ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। যারা তার সাথে দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিজভী। আগামী ১২ই মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন। বিএনপি জোট পাবে ৩৬টি আসন। এত বছর পলিটিক্স করতেছি, প্রায় ৩৫ বছর, কেন আমাকে দিবে না? আমি বহুবার জেলে গিয়েছি, বহু মামলা খেয়েছি, আমার ছেলে সহ আমাদেরকে জেলে নিয়ে গেছে। বারবার জেল গেলেছি, অনেকগুলি মামলার আসামি। তাই আমি আশা করি দল আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। দুঃসময় দলকে ছেড়ে যায়নি। ইয়াংস্টারদেরকে নিয়ে তারেক রহমানের নতুন পরিকল্পনা আছে, সেই পরিকল্পনায় আমরা সুন্দরভাবে সেট হই বলে আমরা মনে করি। পার্লামেন্ট, এখানে আইন কানুন জানতে হয়, এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে, সেগুলো বলতে হয়। আন্দোলন সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক সংগঠন করার যাদের দক্ষতা এবং যাদের মেধা, মননশীলতা, সব মিলিয়েই একজন প্রার্থী বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। বাংলা নতুন বছর ১৪৩৩-কে বরণ করতে পুরোপুরি প্রস্তুত রমনার বটমূল। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথে সুরের মূর্ছনায় নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। এদিকে রমনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ মহড়া করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় ডিএমপির কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, পহেলা বৈশাখকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নিয়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। মিজান শাহজাহানের রিপোর্ট। গাছে গাছে কাঁঠাল, আমের মুকুল, পাখির ডাক আর প্রজাপতি উড়ে বেড়ানোর এই দৃশ্য আমাদের জানান দিচ্ছে বৈশাখ সমাগত। সোমবার চৈত্রের সূর্য অস্ত যাবে, বিদায় নেবে বাংলা সন ১৪৩২। পরদিন পূর্ব আকাশে নতুন সূর্যোদয়ের সাথে সাথে সূচনা হবে ১৪৩৩ সালের। পহেলা বৈশাখের ভোরে রমনার বটমূলে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন ছায়ানটের শিল্পীরা। ১৯৬৭ সাল থেকে এই আয়োজন করছে দেশের ঐতিহ্যবাহী এই সংগঠনটি। ছায়ানটের পহেলা বৈশাখ উদযাপন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো বাস্তব ঘটনা নয়,
ডিএমপির বিশেষ ইউনিটের মহড়া। পহেলা বৈশাখে কোনো নাশকতা হলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে তা তুলে ধরা হয় এই মহড়ার মধ্য দিয়ে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও মাঠে থাকবে পুলিশ সদস্যরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। তেমন হুমকি নাই, তবে আমাদের জোর প্রস্তুতি আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তিনি জানান, বিকেল 5টার পর রমনা পার্কে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। দর্শনার্থীদের পার্ক থেকে বের হয়ে যেতে হবে সন্ধ্যা 6টার মধ্যে। আড়াই দশক আগে রমনার বটমূলে বর্ষবরণকে কেন্দ্র করে গ্রেনেড হামলায় নিহত হন 10 জন, আহত হয় বেশ কয়েকজন। এরপর থেকেই পহেলা বৈশাখকে ঘিরে রমনা বটমূলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসাবে এবারও নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রমনা, ঢাকা। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় কমাতে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছে সরকার। তিনি আরও জানান, অভিবাসন ব্যয় কমানো এবং সহজ প্রক্রিয়ায় কর্মী পাঠাতে প্রথমবারের মতো যৌথ বিবৃতি দিয়েছে দুই দেশ। ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স সহ উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। গণমানুষের রাজনৈতিক দল যেহেতু এখন রাষ্ট্র পরিচালনা আছে, আমাদের মূল উদ্দেশ্য জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো। জনগণের আকাঙ্ক্ষা খুব দ্রুত যেন আমাদের অনেক বেশি সংখ্যক মানুষ বিদেশে যান। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। তার জন্য আমরা সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এটি প্রক্রিয়াগত বিষয়, আমরা যত দ্রুত সম্ভব এটি উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি। কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। টানা 21 ঘন্টা ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ইরান ও আমেরিকা। রোববার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান। ওদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধে ইরানকে সহায়তা অব্যাহত রাখলে চায়নার পরিণতি ভালো হবে না। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। সেই থেকেই ইরান ও আমেরিকার শীর্ষ পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। আলোচনা তো দূরের কথা, প্রায় 47 বছর পর মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সুযোগ এনে দিল। নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি আলোচনা করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর সেই বৈঠক চলেছে টানা 21 ঘণ্টা ধরে। ম্যারাথন বৈঠক শেষে স্থানীয় সময় রোববার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন আমেরিকান প্রতিনিধি দলের প্রধান ভ্যান্স। জানান, ইরানের সঙ্গে লম্বা সময় বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। Bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান, তাই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ভ্যান্স দাবি করলেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেশটিকে সবশেষ একটি প্রস্তাবনাও দেয়া হয়েছে বলে জানালেন জেডি। We need to see an affirmative commitment that they will not
seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, উভয় পক্ষ বেশ কিছু বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতভেদ রয়ে গেছে। তাছাড়া এতদিনের সংকট একদিনের আলোচনাতেই সমাধান হবে সেটি আশা করাও ঠিক হবে না। در مورد یک سری از موضوعات ما به تفاهم‌هایی رسیدیم واقعیت আর ইরানের গণমাধ্যম বলছে কৌশলে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল ওয়াশিংটন। তবে বলা হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। এ সময় ওয়াশিংটনকে অযৌক্তিক আবদার অনুরোধ করতেও নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। এদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান সহ বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে রিয়াদ। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এবার অর্থ সংবাদ। এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য আকিজ ভেঞ্চার বাংলা নববর্ষ উৎসব 1433 জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারের সহযোগিতায় সকাল 10টায় মুক্তাঙ্গন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত বাংলা নবযাত্রা শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। দুপুরে থাকবে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন, যেখানে পরিবেশন করা হবে বাঙালির পরিচিত দেশীয় খাবার। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা ও নাট্য। আকিজ ভেঞ্চারের সম্পৃক্ততা এই উৎসবকে আরও সমৃদ্ধ ও ব্যাপক পরিসরে পৌঁছে দেবার পাশাপাশি বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও বাঙালিয়ানাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই আশা আয়োজকদের। মানবিক ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় সংগঠনটির সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে BPMCA। দাবি জানান সরকারের সহযোগিতার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ মালিকদের সংগঠন BPMCA-র 17তম বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা। এ সময় নতুন কমিটির 21 জন সদস্যকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা খাতে বেসরকারি মেডিকেল কলেজের ভূমিকা অপরিসীম। তুলে ধরেন মানবিক চিকিৎসক গড়ে তোলার বিষয়। মেডিকেল এথিক্স, একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু মেক ডাক্তার্স ফুললি মরালি ইকুইপড উইথ দ্য মেডিকেল এডুকেশন। আমাদেরকে আরও অনেক, প্রত্যেকের মালিক পক্ষ আপনারা যারা আছেন, আপনাদেরকেও অনেক চিন্তা করতে হবে টু মেক এ ভেরি গুড ডাক্তার। গুড ডাক্তার মিনস মরালি গুড অ্যান্ড এডুকেশনালি গুড। অনুষ্ঠানে BPMCA-র সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের চিকিৎসক গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। তুলে ধরেন বেসরকারি মেডিকেল কলেজের নানান সীমাবদ্ধতার কথা। সরকারি মেডিকেল কলেজে ধরেন আপনি 6000 ডাক্তার তৈরি করতে, তাকে সরকারি মেডিকেল কলেজ 4000 ডাক্তার তৈরি করছে। এটা বিরাট একটা ব্যাপার। আমাদের পরিকল্পনা হলো যে আমরা এটাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চাই, যেন এটা নিয়ে আমাদেরকে কোশ্চেন না করে যে বেসরকারি মেডিকেল কলেজগুলো এটা মানে ভালো না। এটা আমরা খুব একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, একটা স্ট্যান্ডার্ডে। সেজন্য একটা মানে আমাদের কাউন্সিল তৈরি হয়েছে যাতে এটা কোয়ালিটি খুব বাড়ায়। এই ব্যাপারে আমরা খুবই সজাগ এবং প্রত্যেকটা মেডিকেল কলেজে শুধুমাত্র MBBS পাস করবে না, সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে, মানে স্পেশালিস্ট হবে। এটা আমাদের একটা স্বপ্ন। বাংলাদেশে বর্তমানে 69টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, যার আসন সংখ্যা 6308টি। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। এবার খেলার খবর।
পাকিস্তান সুপার লিগ PSL এ খেলা বাংলাদেশের দুই পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া এনওসির মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে পেশোয়ারের পরবর্তী ম্যাচ খেলতে আরও একদিন পাকিস্তানে থাকার অনুমতি পেলেন শরীফুল ও নাহিদ রানা। এর আগে 12 এপ্রিল পর্যন্ত বাংলাদেশি সব ক্রিকেটারকে PSL খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল BCB। 14 এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা। BCB এক সংবাদ সম্মেলনে বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পিলখানা হত্যার বিচার নিশ্চিত করা হবে সশস্ত্র বাহিনীর দরবারে। প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে আপোষ না করার আহ্বান। জুলাই আন্দোলনে ভূমিকার প্রশংসা। গুম মানবাধিকার সুপ্রিম কোর্ট সচিবালয় সহ বাতিল হওয়া অধ্যাদেশ যাচাই শেষে সিদ্ধান্ত। আইনমন্ত্রী সংসদে উত্থাপন হবে না গণভোট অধ্যাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী। পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাবেন 10 জেলার 22,000 কৃষক। পর্যায়ক্রমে দেয়া হবে 4,27,00,000। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান কর্মসূচি শুরু। প্রচারের অভাবে রাজধানীর কেন্দ্রগুলোতে উপস্থিতি কম। আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম, জানালেন বাণিজ্য মন্ত্রী। লিটার প্রতি 24 টাকা 59 পয়সা বাড়ল ফার্নেস অয়েলের মূল্য, রাত থেকে কার্যকর। এবং ফুয়েল পাসেও মিলছে না সুফল, সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ। ভোগান্তি কমাতে সব পেট্রোল পাম্প চালু রাখার দাবি গ্রাহকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।